দিস ইজ ওয়ান ফর মি। আর এটা ওই মেয়েটা। হ্যাঁ বাবা। ওই মেয়েটা কোথায়? এখনই আসবে বাবা, তৈরি হচ্ছে। আমি তোকে গুড মর্নিং বলবো। শোনো হর্ষ, ওই মেয়েটা কোথায় গেল? কাল রাত্রিরে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল তো, একটু বাদে আসবে। কিন্তু তুমি তো বলেছিলে সকালে হ্যাঁ, আসবে। বাবা, আমি গুড মর্নিং বলবো। তাহলে এখন কেন উল্টো পাল্টা কথা বলছো? এখন না এলে এটা কিভাবে হবে? তুমি ফোন করো ওকে। আমি এখনই দেখা করবো ওর সঙ্গে। আসবে না ও। তোমার গুড়িয়া ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসবে না ও, বুঝলে? আসবে। হর্ষ, তুমি ওই মেয়েটার ব্যাপারে খারাপ কথা বললে কেন? তুমি খারাপ কথা বলেছো ওর নামে। কেন বলেছো তুমি যদি ওকে খারাপ কথা বলো তাহলে আমারও তো খারাপ লাগবে নাকি? আমার খারাপ লাগবে নাকি লাগবে না বলো? তাহলে তুমি কেন বললে এটা? সরি। আমি ওয়েট করছিলাম তোমার জন্য, আর তুমি আসোনি, তাই আমি একটু রেখে গেছিলাম। আমি রাতেও এসেছিলাম সরি বলতে, কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে। তাই মা সকালে বললো যে গুড মর্নিং আর সরি একসাথে বলতে। সরি। আমি আর রাগ করবো না, আমার খেলার ছিল, তাই আমি রেডি হয়ে এসেছি। চলো আমরা খেলি। চল উপরে চল। আমি কথা বলবো। আমার সঙ্গে খেলবে তুমি, আমি রাগ করবো না। আমরা তো বন্ধু, তাই না? সরি। হর্ষ, ঈশ্বর, কি করে থাকবো আমি এখানে? এরকম একটা জীবন কি করে কাটাবো? এই বাড়িতে তো হর্ষ স্যারকে পশুর মতো ট্রিট করা হয়, আর আমাকে জেলের কয়েদির মতো। আমার থেকে আমার মোবাইলটাও কেড়ে নিয়েছে এরা। বাড়ি থেকে বাইরেও বেরোতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। আমি তাহলে এভাবে কি করে আমার জীবনটা কাটাবো? বাবা, আমার না অদ্ভুত লাগছে। যবে থেকে দিদির বিয়ে হয়েছে না, তারপর থেকে দিদিকে ফোনেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে বাবা, সত্যি অদ্ভুত। জানো কি, কখনো তার নিজের ফোন বন্ধ রাখে না। এটাও অদ্ভুত লাগছে। জিজ্ঞেস করলো না এখনো পর্যন্ত যে ঠিকঠাক পৌঁছে গেছি কিনা আমরা। একবার দিদির সাথে কথা হয়ে গেলেন আর চিন্তা থাকতো না। ঠিক বলেছিস বাবা, কথা হতো, বুঝতে পারতাম যে নতুন বাড়ি, নতুন লোকদের সঙ্গেও শান্তিতে আছে। এবার থামো, বাপ ছেলে পাগল হয়ে গেছে। আজ ওর শ্বশুর বাড়িতে প্রথম দিন, কত নিয়ম কানুন, বউ ভাত সব আছে, কত লোক আসবে ওর সাথে দেখা করতে। আর এই অবস্থায় তোমার সাথে কি করে গল্প করবে? তাছাড়া কাল তো দিরাগমন, আসবে তো, কথা বলে নিও। মা করিস না, কলেজ যাওয়ার জন্য তৈরি হয়। আজ তোর কম্পিউটার ক্লাস। কম্পিউটার ক্লাস না মা, কম্পিউটার ক্লাস। বুঝে গেছিস তো? তাহলেই তো হবে। আর একটা কথা বলে দিচ্ছি, জানো কি আর এই বাড়িতে নেই, তাই এই বাড়িটা তোকেই সামলাতে হবে, দেখতে হবে। তাই ভালো করে পড়াশুনো কর আর একটা ভালো চাকরি খোঁজ। আর শোন, কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবি। ডক্টর কি বলেছে তোমাকে? বিশ্রাম করো না, ব্যান্ডেজ করা রয়েছে, তা সত্ত্বেও কাজ করছো। যাও না গিয়ে বিশ্রাম করো। এসব তো তখনই ঠিক হবে না যখন তুমি নিজের খেয়াল রাখবে, ঠিকঠাক টাইমে ওষুধ খাবে। আর তুমি বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি কলেজে গিয়ে দিদিকে একবার ফোন করার চেষ্টা করবো। দিদির সাথে কথা হয়ে গেলেই তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে। বন্দনা, তোর কি দরকার ছিল সব কথা বলার? যাতে ওর মন খারাপ হয়ে যায়। হ্যাঁ বৌদি, তোমার মুখটা একটু বন্ধ রাখতে পারো না তুমি? যখনই দেখি তখনই শুধু উল্টোপাল্টা কথা বলে। শাট আপ। বকবে না ওকে কিন্তু বকবে না। আমি কিন্তু ভীষণ রেগে যাবো আমি। এর মধ্যে কি তোরও মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ও তোর বৌদি, ভদ্রভাবে কথা বল। এনাফ।
নিজেদের মধ্যে ঝগড়া না করে বাড়ির কথা ভাবো, হর্ষর ব্যাপারে ভাবো। শেখর। হ্যাঁ বাবা। হর্ষকে ভেতরে নিয়ে যাও, ওর বিশ্রামের সময় হয়েছে। আমরা 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 খেলবো তো? আমার সাথে খেলবে না তো? এসো, চলো চলো চলো, আমরা খেলবো, চলো। আমরা সবাই জানি হর্ষের মানসিক স্থিতি একটা বাচ্চা ছেলের মতন, আর বাচ্চাদের যে কোনো সময় রাগ হতে পারে। এরপরে যা বলবে চিন্তা ভাবনা করে বলো। মা, কাল জানকী আর হর্ষের বিয়ে হয়েছে, তো আজকে জানকীর ভাত কাপড়ের নিয়ম রয়েছে। মা, আমাদেরকে জানকীকে নিয়ে আসতে হবে একা। বউ ভাত? তুমি বউ ভাতের নিয়মের কথা ভাবলে কি করে বন্দনা? ঘরের অশান্তি কি কিছু কম পড়ছে যে তুমি বাইরের লোকেদের আবার ডেকে আনতে চাইছো? মা, আমি যা করেছি সেটা করা অনেক দরকার ছিল। এই পরিবারকে নিয়ে বাইরে কি কথা হচ্ছে তোমরা সবাই জানো। দেখো, বিয়েতে যা কিছু ড্রামা হয়ে থাক না কেন, সেটা শ্বেতার জন্য হোক বা বিয়ে নিয়ে আমরা যেভাবে তাড়াহুড়ো করেছি আর অতিথিদের যেভাবে আমরা তাড়াতাড়ি চলে যেতে বলেছি, সবাই বাইরে গল্প বানাচ্ছে, বাইরে এমন করে গসিপ চলছে যে আমরা ওদের কিছু লুকোচ্ছি, যেন কিছু রহস্য রয়েছে, গন্ডগোল আছে, যেটা এই বিয়ের সঙ্গে রিলেটেড। এই নিয়মটা রাখার খুব দরকার ছিল, যাতে আমরা ওদের মুখ বন্ধ রাখতে পারি আর ওদেরকে এটা বলতে পারি যে হর্ষার জানকী যে বিয়ে হয়েছে সেটা অন্যদের মতো নর্মাল। তাই আমি এগুলো করেছি। আমার মনে হয় না এর জন্য আমি কোনো ভুল করেছি। কিন্তু বন্দনা, এক্ষুনি যা ঘটে গেল, তারপরে জানকীকে আমরা রাজি করাবো কি করে? কিন্তু মা একদমই ঠিক বলছে। জানকী তো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। দেখো, এইসব নিয়ম করতে গেলে কিন্তু আমাদের ভিতরে সব কথা ফাঁস হয়ে যাবে। তুমি কিন্তু এটা ঠিক করনি। প্লিজ তুমি এসব ক্যান্সেল করে দাও। বন্দনা একদম ঠিক কাজ করেছে। শাস্ত্রী ম্যানশনে যা হচ্ছে সেটা শাস্ত্রী ম্যানশনের ভেতরেই যেন থাকে। বাইরের লোকের সামনে একদম নর্মাল বিহেভ করতে হবে, যেটা বন্দনা করেছে। মুখদর্শন আজকে, তাহলে আজই মুখদর্শন করাও। আমি চাই না হর্ষের ব্যাপারে কোনো গসিপ ক্রিয়েট হোক, কোনো সাসপেন্স ক্রিয়েট হোক। এই দেখো, হর্ষের বিয়ে সমস্ত নিউজ পেপারের হেডলাইন আজকে। আমি চাই না যে আমাদের কোনো ভুলের কারণে কোনো নিউজ পেপার কোনো ভুল সংবাদ দিয়ে দেয়, আমাদের রেপুটেশন একদম শেষ হয়ে যায়। আজ আমাদের কোম্পানির শেয়ার প্রফিটে চলছে, আর সবাই জানে আমার পরে আমাদের এই কোম্পানির দায়িত্ব আমার ছেলে হর্ষ সামলাবে। তাই হর্ষের ব্যাপারে একটাও কোনো ভুল ইনফরমেশন যেন বাইরে না যায়। আন্ডারস্ট্যান্ড? আরে, ভয় পাচ্ছ কেন মা? সরি ঠাম্মি, আমি ভাবলাম আসলে। মা, আমাদেরই তো সরি বলা উচিত। বিয়ে থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব তারই জন্য। জানো মা, আজকে না হর্ষ তোমাকে মারতে নয়, বাঁচানোর জন্য হাত তুলেছিল। ওই বন্দনা তোমার নামে যা খুশি বলছিল, সেই জন্য রেগে গেছিল, হাত উঠিয়ে ফেলেছে। মা, হর্ষ তোমার চিন্তা করে। যদি না করতো, বন্দনার উপর হাত ওঠাবে কেন? আর তোমার এই বড় জানা টিভি সিরিয়ালের ভিলেন। কি রান্না করছো? পায়েস। আরে, হর্ষ না চালের পায়েস খেতে খুব ভালোবাসে, ওইটাই বানাও, ঠিক আছে? কোনো ব্যাপার নয় মা, যা তোমার মন চাই তাই বানাও। এখন আমি যাচ্ছি, যদি তোমার কিছু দরকার হয় আমাকে ডাকতে পারো। আর আমি যা বলেছি সে ব্যাপারে একটু মন দিয়ে ভেবো। সত্যিটা কি করে বুঝতে পারতাম আমি? সেদিন যেভাবে উনি মণ্ডপে এসে আমাকে বাঁচিয়েছিলেন, আমি তো ভেবেছিলাম যে উনি একদম হিরো। ওনাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে উনি নর্মাল নন, বরং উনি মেন্টালি ডিস্টার্বড। এই অবস্থায় কি করে উনি আমাকে প্রাণে বাঁচালেন? এই সব প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। এই প্রশ্নগুলো ঠিক ততটাই জটিল যতটা আমার জীবনটা। সবকিছু এত তাড়াহুড়ো করে হলো, আমি এমন ভাবে ফেসে গেছি এখন যে এখান থেকে বেরোনোর আর কোনো পথ খোলা নেই আমার কাছে। আমি যদি ওই মেয়েটাকে হেল্প করি না, তাহলে ও আমার বন্ধু হয়ে যাবে। কিন্তু কি করে করব? চিনিটা কোথায় রাখা আছে? ওইটা আমি জানি।
আমি আসছি, নিয়ে আসছি। কি হয়েছে মা? দেখি দেখি। আরে কি করে হলো? দিদা, আমি ওকে বাঁচিয়ে নিয়েছি। ওই তুমি বলেছিলে ওর খেয়াল রাখতে, আমি রেখেছি। তুমি ঠিক দিদা, আছো আমি তো? ওর খেয়াল ঠিক আছে রেখেছি। বাবা। আর ওইটা ওখানে হাতটা নিয়ে ওইখান থেকে ওইখানে এসে, আর এটা ওই আমি জলে ডুবিয়ে দিয়েছি ওর হাতটা। আমি বাঁচিয়ে দিয়েছি। ভালো করেছো, সরি। খুব ভালো করেছো বাবা। আম সরি, আমি রাগ করবো না, আর রাগ করবো না। দিদা, ও কোথায় চলে যাচ্ছে? আসবে, আমাকে বলো না প্লিজ। মনে আছে তুমি আমাদের শিখিয়েছিলে যে ডেস্টিনি মানুষ নিজেরটা নিজে বানায়, কিন্তু হর্ষদা নিজের ডেস্টিনি নিজে বানায়নি বাবা। এই ডেস্টিনি আমরা ওর জন্য চুজ করেছি। আমরাই তোকে বলেছিলাম তাই না যে আমরা তোমার জন্য একটা পুতুল আনতে যাচ্ছি, আর ঠাকুমা ওকে বলেছিল যে হর্ষ তোমার জন্য একটা পুতুল আনতে যাচ্ছি যার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে, তাকে একদম বিরক্ত করবে না তুমি। কি করে বোঝাবো আমি সবাইকে যে আমি কোনো পুতুল নই? মানুষ আমি, আমার কষ্টও হয়, সব রকম যন্ত্রণা বুঝতে পারি আমি। কি করে বোঝাবো আমি এদেরকে? বাবাকে আমি বলেছিলাম এত বড় বাড়ি, বিলাসবহুল জীবন চাই না আমার, একটা সাধারণ জীবন চেয়েছিলাম আমি। কিন্তু এখনের এই জীবনটা আমি কি করে কাটাবো, যেখানে প্রত্যেকদিন নতুন নতুন মিথ্যে, বিশ্বাসঘাতকতা। কি করব আমি? নিজের পরিবারের লোকের সাথে কথা বলতে পারছি না, কোথাও কারোর সাথে দেখা করতে পারছি না, বাইরে যেতে পারছি না। ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে আমাকে। আমি কি করব ভগবান, কি করব? তুমি আমায় বলে দাও। এরকম সিচুয়েশনটাকে কি করে হ্যান্ডেল করব, কি করে বেরোবো এসব থেকে? এরম কথা বলো না মা, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে ঠাম্মি? আপনি তো জানেন যখন হর্ষ স্যার আমাকে বাঁচিয়েছিলেন তখন আমি ভেবেছিলাম উনি আমাকে ভালোবাসেন, তাই আমাকে বাঁচিয়েছেন। কিন্তু এসব তো মিথ্যে। বলুন। সব মিথ্যে ছিল না মা। হর্ষ যাকে ভালোবাসে না তাকে প্রাণ দিয়ে বাঁচাবার চেষ্টা করে, আর তুই দেখিস তোর জন্য আরো কি কি করতে পারে। ও আপনজনের জন্য সবকিছু করতে পারে, আর এটাই সত্যি। আমি ওনার নিজের কেউ নই ঠাম্মি, আমি একটা খেলনা, একটা পুতুল। আমি মানছি মা যে ও তোমাকে পুতুল মনে করে, কিন্তু ওর মন বাচ্চাদের মতো। দুর্ঘটনার পরেও এরকম অবস্থা। কিন্তু এটাও মনে রেখো মা, কিন্তু হর্ষ তার পুতুলকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ওর পরিবারের থেকে কিছু কম নয় তুমি। হ্যাঁ, আমি মানি যে যা কিছু আমরা তোমার সঙ্গে করেছি সবটা অন্যায়, কিন্তু আমরা ভুল করিনি, আমরা ঠিক করেছি। আর আমাদের হর্ষও ঠিক। সত্যি বলতে কি, রাম যখন আমায় তোমার কথা বলল, কি কেমন করে তুমি তোমার নিজের চাকরির কথা না ভেবে নিজের বন্ধুর সঙ্গে ছিলে, সত্যের সাথে ছিলে, কত ঝড়ঝাপটা সামলিয়ে নিজের পরিবারকে আগলে রেখেছো, কত কম বয়সে চাকরি করছো। আর আমার সেই অসহায়তারই আপনারা সুযোগ নিয়ে নিলেন, তাই না? না মা, না, আমরা তোমার অসহায়তা নয়, তোমার গুণ দেখেছি। যে মেয়ে নিজের পরিবারের জন্য এত ত্যাগ স্বীকার করে, ও সাধারণ মেয়ে হতে পারে না।
ওর নিশ্চয়ই কোনো শক্তি আছে, আর এই শক্তি আমাদের দরকার হর্ষের জন্য। আমি ভেবেছিলাম যে তোমার ভালোবাসায়, মমতায় এমন আশ্চর্য ঘটনা ঘটবে যে হর্ষ একদম ঠিক হয়ে যাবে, ঠিক আগের মতোই। সেই জন্য আমরা তোমায় পছন্দ করেছি। ঠাম্মি, আমি একটা জিনিস চাইবো, আপনি আমাকে দেবেন প্লিজ? হ্যাঁ মা, বলো। আমি শুধু একবার আমার বাবার সাথে কথা বলতে চাই। না মা, তোমার পরিবারের সাথে কিংবা আর কারোর সাথে তোমাকে কথা বলতে আমি দিতে পারবো না। আমি কেন, আমার পরিবারের কেউ তোমাকে এই কাজ করতে দেবে না। তার মানে এই নয় যে আমরা তোমাকে কোনোদিন পরিবারের সাথে দেখা করতে দেব না। আমি কাউকে কিচ্ছু বলবো না ঠাম্মি, প্লিজ। কয়েক দিনের জন্য তোমা, একটু সময় আমাদের দাও, তারপর দেখো, তারপর তুমি নিজেই বুঝতে পারবে সব আমরা তোমার ভালোর জন্য বলেছি। একটু সময় মা। ঠাকুমা, ওই ভাত কাপড়ের জন্য অতিথিরা আসছে, সময় মতো রেডি হয়ে যেও জানকী। অন্য কারুর জন্য না হোক, নিজের শ্বশুর বাড়ির সম্মানের জন্য এই অনুষ্ঠানের নিয়ম পালন করার জন্য নিজে একবার এসো মা। তোমার কাছে আমি হাত জোড় করছি। না ঠাম্মি, এরকম করবেন না আপনি। কোথায় গেল আমার দাদা? রাগ হয়েছে? বলবে না তো? না, বলবো না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠাকুমা যে লাড্ডুগুলো দিয়েছে আমি একাই খাই তাহলে। এই, আমার লাড্ডু এগুলো, আমাকে দে। আচ্ছা, এবার বলো তো কেন রাগ করেছো? কারণ ওই মেয়েটা আমার সঙ্গে ভাব করছে না, আমার সঙ্গে খেলছে না, আমার সাথে কথাও বলছে না। আমি কি কোনো দুধের শিশু নাকি? হ্যাঁ, পৃথিবীতে সব থেকে ভালো তুমি, তাহলেও আমার সঙ্গে কেন খেলছে না? তোমার তো আগে ওর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমি ওর সাথে বন্ধুত্ব করে ফেলবো। তোমার আগে ওকে হাসাতে হবে। আমি তো কাল রাতে ওকে হাসিয়েছিলাম, কিন্তু ও হাসেনি, আমার দিকে এইরকম করে দেখছিল। আমি কি করে বন্ধুত্ব করবো তাহলে? খুব তাড়াতাড়ি হাসবে দাদা, যেদিনও জানতে পারবে যে পৃথিবীর সব থেকে ভালো তুমি, কত মিষ্টি, ওকে কত ভালোবাসো, সেই দিন। কিন্তু ওই দিনটা কবে আসবে? খুব তাড়াতাড়ি আসবে দাদা, কিন্তু তোমাকে একটা কথা প্রমিস করতে হবে। কিন্তু তোমার পুতুলের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। তুমি ওকে বকবে না, ওকে ভয় দেখাবে না। ভয় দেখাবো না। ওর উপর রাগ করবে না। না, করবো না। আনন্দে দেখতে চাও তো পুতুলকে? Yes, yes. And then you will meet her like a good boy. Like a good boy. Good boy. That's my brother. আর তারপর দেখবে পুতুল তোমার সঙ্গে কত খেলে, খুব আনন্দে খেলবে। তাড়াতাড়ি খাও, খাও। আসুন, এই যে আমাদের নতুন বউ, দেখুন ওকে কিন্তু একদম ক্লাসি লুক দেবেন, দেশি স্টাইল একদম এখানে চলবে না। আমাদের জানকী যেন সুন্দর লাগে, নতুন বউ আর এই পরিবারের বৌমা, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে রেডি করে দিন। বৌদি, ওই শাড়িটা আপনি আমাকে পরতে কেন দিয়েছিলেন? মানে আপনি তো জানতেন যে ওই শাড়িটা পরার পর আমার সাথে কি হতে পারে, তারপরেও আপনি আমাকে দিলেন। ও, এখন ওই কথার জন্য আমাকে দোষারোপ করবে? বৌদি, এরকমটা। জানকী, তোমার কি মনে হয় তুমি বাইরে যাবে, তুমি বাইরে গিয়ে বলবে আর সবাই তোমায় বিশ্বাস করবে? এমন কিছু হবে না। দেখুন, আমি আপনাকে কোনোভাবে দোষারোপ করছি না, কিন্তু আমি শুধু সত্যিটা জানতে চাইছি। সত্যিটা হলো যে তোমার ভাগ্যটাই খারাপ, ফাটা কপাল। আর তুমি যতই কিছু করো না কেন, যার কাছে যাও না কেন, যা খুশি বলো না কেন, আমার কিচ্ছু করতে পারবে না। আরে রেডি করুন। আপনাদের কারোর কাছে ফোন আছে? আমি শুধু একটা কল করতে চাই, একটাই, আমার বাবাকে।
দিন না ফোনটা। মোবাইল তো ছিল, কিন্তু বাইরে সিকিউরিটি গার্ড নিয়ে নিয়েছেন, বললো ভিতরে মোবাইল অ্যালাউড না। তোমরা কিন্নরের কথা কি যেন বলছিলে? কিন্নরের সঙ্গে রাঙ্গলিও এসছে। না, আসলে আমি জানকীর অষ্টমঙ্গলার অনুষ্ঠানটা করতে চাই, তাই আমি নিতিনকে পাঠাচ্ছি হর্ষ আর জানকীকে দ্বারভাঙায় নিয়ে আসার জন্য। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।